শুরু করছি। র্যাপিড ফায়ার বলি আমরা, কিন্তু আপনি কিছুটা ভাবনার খোরাকও হয়তো পাবেন। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় আপনার জীবনের কোন মুহূর্তে প্রথম মনে হয়েছিল দায়িত্ব নেওয়ার সময় এসেছে? সেটা তো সাধারণত যুদ্ধ থেকেই হয়েছে। তারপরে যখন আমি কর্মক্ষেত্রে আসলাম, তখন দায়িত্ব নেওয়ার আগে কর্মকে এত ভালোভাবে ফেললাম যে ভালোবাসার কারণে অটোমেটিকলি দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব নিব ওই ভাবনা নিয়ে দায়িত্ব না, কিন্তু আমার কাজের ক্ষেত্রে এসে আমি নিজে নিজে অটোমেটিকলি একটা দায়িত্বের ইয়েতে বাকি আশপাশের মানুষের দায়িত্বে ইয়েতে নিজেকে এস্টাবলিশ করে ফেললে দেখলাম যে আমি দায়িত্ব নিচ্ছি। প্যাশনটাই দায়িত্ব হয়ে গেছে। প্যাশনটাই দায়িত্ব হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন, বিপণনের সবচেয়ে বড় শত্রু কি বাংলাদেশে? মাধ্যম। কেন? কারণ ফাইন্যান্স যদি না থাকে তাহলে ওটা কোনোভাবেই আর আগানো সম্ভব না। মাধ্যম। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, আপনি কখন বোঝেন যে একটি ক্যাম্পেইন বা বিপণন বা বিজ্ঞাপন সফল হয়েছে? আপনার ক্রাইটেরিয়া কি? প্রথম হলো যে মানুষের মন কাটতে পারা হয়েছে কিনা, দ্বিতীয় হলো প্রোডাক্টটা সেলটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং যারা মার্কেটিং করছে তারাও ডেলিভারিটা ঠিকমতো দিচ্ছে কিনা। যদি এই তিনটা ঠিক থাকে তাহলে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। ফেয়ার এনাফ। পরের প্রশ্নে যেতে চাই, একজন লিডার হিসেবে আপনি কখন বুঝেন যে আপনাকে হস্তক্ষেপ করতে হবে আর কখন টিমকে ছেড়ে দিতে হবে? মানে কখন আপনি টিমের উপরে দায়িত্ব দিয়ে দেন বা কখনো কখনো আপনাকে আসলে হস্তক্ষেপ করতে হয়, এটা আপনি কিভাবে বুঝেন? একদম ছেড়ে কখনোই দেওয়া যায় না। ওকে, আবার 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 আমি যদি দায়িত্ব নিয়ে বসে থাকি তাহলে কিছুই হয় না। আচ্ছা। অতএব এটার আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয় যে কখন আমি কাকে ছাড়বো এবং কাকে ছাড়বো না, বা কোন টিমটাকে আমি কি বলবো বলবো না, এটা আমাকেই বুঝে নিতে হবে। সমস্ত দায়িত্ব সেটা আমার, টিমের কোনো ইয়ে নেই। টিমের মতো কাজ করবে, কিন্তু আমাকেই বুঝতে হবে যে আমি কখন ছাড়বো কখন ছাড়বো না। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, যদি কখনো দেখেন আপনার কোনো কলিগ বা কর্মী আপনার চেয়ে ভালো আইডিয়া বা ইনপুট দিচ্ছে, তখন আপনি কি করেন বা ভাবেন? আমার কলিগ তো ভালো দেওয়ার জন্যই ওরা আছে আমাদের জি। কাছে, এবং ওদের জন্য আমি আনন্দিত হই। তখন আপনি তাকে আরো বেটার কাজে অবশ্যই ইউটিলাইজ করেন। 100%। হ্যাঁ। ওকে, ফেয়ার এনাফ। 6 নাম্বার, আপনি যদি এই পেশা নতুন করে শুরু করতে পারতেন, কোন দক্ষতাটি সবার আগে আপনি শিখতেন বা কোনটি পরিবর্তন করতেন নিজের ভেতরে? সেটা হলো মানুষকে বোঝা। কারণ আমি আমার ক্লায়েন্টকে বুঝে, আমার আশপাশ যারা আমার সঙ্গে কাজ করবে, আমার মেকার থেকে আমার স্ক্রিপ্ট রাইটার থেকে, সেটা আমি যে বলছি সেটা তারা বুঝছে কিনা, বা আমার বোঝাটা আপনি ক্লায়েন্ট হলে আপনার কাছ থেকে আমি বুঝে নিতে পারছি কিনা, সেই ডেলিভারিটা যদি আমার ঠিক না হয় তাহলে তো ঝামেলা হয়ে যায়। ওকে, আপনি সেই দক্ষতাটা নিয়ে নতুন করে কাজ করতে চাইতেন। ওকে ওকে, পরের প্রশ্ন আমিও জানতে চাই। প্রশ্নের উত্তর 7 নাম্বার, আপনার কাছে টাকার সংজ্ঞা কি? হোয়াট ইজ মানি টু ইউ? টাকার আলাদা কোনো সঙ্গে আমার কাছে নাই। টাকা কিন্তু যখন আসার আসবে, আপনার কাজটা যদি থাকে টাকা আসবেই। সেটা একটু আগে কথা আপনি বলছিলেন কেউ একজন আপনার আত্মীয় ফ্রাস্ট্রেটেড হয়েছে, আমি বলবো যে না, ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই, বা আমি করতে পারলাম না, এটাই মাথায় ঢোকানো উচিত না কারো। ওকে, আজকে হয় নাই কালকে হবে। টাকার পেছনে ছুটলে হবে না। হয় না। হয় না। 8 নাম্বার প্রশ্ন, এখন যখন আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোনটিতে বেশি আস্থা রাখেন, ডেটা নাকি অভিজ্ঞতা? আপনি কি দেখে সিদ্ধান্ত নেন? দুটি রাখতে হবে। দুইটাই দেখেন। ওকে অভিজ্ঞতা তো অবশ্যই একটা কাজ হবে, কিন্তু ডেটা দেখতে হবে। ডেটা এখন এই পৃথিবীতে উইদাউট ডেটা কোনো কিছু হবে না। ওকে, 9 নম্বর প্রশ্ন, কোনটি বেশি কঠিন করা, পুরনো অভ্যাস ধরে রাখা নাকি নতুনকে ধারণ করা? নতুনকে ধারণ করাটা কষ্টকর, হ্যাঁ, কিন্তু নতুনকে ধারণ করতে হবে। কিন্তু আমি পছন্দ করি ধারণ করতে। কিন্তু কঠিন কোনটা? নতুনকে ধারণ করা কঠিন ধারণ মনে করা হয়। কঠিন, ধারণ করা কঠিন, কিন্তু আমি নিজে পছন্দ করি নতুনকে ধারণ করতে। তো আপনি এই চ্যালেঞ্জটা নেন সব সময়। ওকে, ফেয়ার এনাফ। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামীকাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পর্যায়ে পৌঁছে গেল যে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, ভিডিও ডিজাইন, মিডিয়া প্ল্যান সবই মানুষ দ্বারা তৈরি করা যাচ্ছে। তখন প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনি প্রথম কি স্ট্র্যাটেজি নেবেন?
অলরেডি বোধহয় কিছুটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছেও, না, এখনো হয়নি, কিন্তু ধরুন তৈরি হলো, এআই তো অনেক বেশি ইভলভ হচ্ছে, তখন বেশি আপনারা দিন কি থাকবে করবেন? না। ওটা সার্ভাইভ ওইরকম যদি পজিশন হয় যে এটা সার্ভাইভ করবে না। অর্থাৎ যন্ত্রের মানুষের উপরে, মানুষের কোয়ালিটি থাকতেই হবে, যন্ত্রের উপরে নির্ভর। যন্ত্রের উপরে নির্ভর করে পৃথিবী চলবে না। ওকে, ফেয়ার এনাফ। আল্লাহ তো যন্ত্র বানায় পাঠায় নাই, মানুষ বানায় পাঠাইছে। ট্রু। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। ওই যে বলছিলাম ইয়াং জেনারেশনের আক্ষেপ, আমার পরিবারের সদস্য আছেন, আরও অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের সাথে যখন আমি শোয়ের আগে কথা বলছিলাম, আমাদের একটা গ্রুপ আছে সেখানে, তারা একটা কথা বলছিল যে দি আইডিয়া অফ মেকিং এ ক্যারিয়ার ইন মার্কেটিং অর অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আগে একটা প্যাশনের জায়গা ছিল, সেই জায়গাটা নিয়ে তারা এখন কনফিউজড। কেন? তারা দেখছে ইন্ডাস্ট্রিটা স্ট্রাগলিং, তারা দেখতে পাচ্ছে ক্রিয়েটিভিটির চর্চা কমে গিয়েছে, এবং তারা দেখতে পাচ্ছে খুব বেশি বড় বাজার আগামীতে তৈরি হচ্ছে না, বা এটা কতটা হিউম্যান বেসড থাকবে, এই এআই এর প্রশ্ন ওদের মাথায়ও আসছে যে আসলে আমার কতদিন কার্যকারিতা থাকবে। এই মুহূর্তে যারা এই ক্যারিয়ারে আছে এবং আগামীতে যারা এই ক্যারিয়ারে ভালো করতে চায় বা তাদের এই ক্যারিয়ারে থাকতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? কি করা উচিত তাদের? আমি বলবো ফ্রাস্ট্রেটেড হতে হবে না, পারবে না। তাকে বুঝতেই হবে যে হবে না বলে কোনো শব্দ নাই পৃথিবীতে, হতেই হবে, এবং সে হতে হওয়ার জন্য যা যা করণীয় তার সব করতে হবে তার। আজকে যদি আমি ভাবি যে আমি এই কাজটা, আমরা যখন শুরু করছি তখন তো কিছুই ছিল না, তাহলে আমরা কি ভাবছিলাম যে কি হবে? 1984-এ আমরা শুরু করছি, সেখানে তখন একটা টেলিভিশন এবং একটা এডিটিং করব, এডিটিংয়ের কোনো জায়গা ছিল না। টেলিভিশনের ইয়েতে গিয়া নিজের অজান্তে লোকজনের সঙ্গে লাইন টেন করে ওখানে বসে এডিটিং করতাম। তখন কি ভাবছিলাম যে কি হবে? ভাবি নাই তো, করে গেছি মানে, তার মানে প্যাশনটা ছিল, দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম আমরা, আমাদের মতো করে একটা জায়গায় পৌঁছে গেছে। এখন এত ফেসিলিটি হওয়ার পর যদি আমার ভিতরে আসে যে না, এই এই ইয়েতে আমি থাকবো না, আমি অন্য কিছু ট্রাই করব, যে ক্ষেত্রে আপনি যান না কেন, যে ব্যবসায়ী আপনি যান না কেন, কিছু কিছু লোক ভাববে যে আমার দেওয়া হবে না। আজকে গার্মেন্টসে দিয়ে ঢুকে দেখবেন যে এত গার্মেন্টস এত হয়ে গেছে, কিন্তু কিছু লোক আছে যে গার্মেন্টস নিয়ে বলতেছে ভাই আমার তো হচ্ছে না, কিছু হচ্ছে না। সেটা কিন্তু আমার দোষ। আমি অন্যের উপরে চাপ না চাপিয়ে, এবং আমি নিজে দেখি আমি নিজে কি মিস করছি। আমি যদি কোনো কিছু মিস করে থাকি সেটাকে আমার আইডেন্টিফাই করা উচিত। তারপর একটা কনফিডেন্ট রাখা উচিত যে আমি পারবো, তাহলে অটোমেটিকলি একসময় এসে সেই পারাটা সাকসেস হয়ে যাবে। অতএব ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই। একটা জিনিস আমি খুব ফিল করি, আমি নিজে মার্কেটিংয়ে পড়াশোনা করেছি, তো যদিও আমি এখন অন্য পেশায় চলে এসেছি, কিন্তু আমার কাছে এই অবজারভেশনগুলো সবসময় থাকে। আমি যখন দেশের বাইরে যাই, আমি জানি না আপনাদের চোখেও নিশ্চয়ই সেটা পড়ে, বিদেশে গেলে ওদের মার্কেটিংয়ের, অ্যাক্টিভেশনের, ব্র্যান্ডিংয়ের এত নতুন নতুন আইডিয়া আমার অ্যাটলিস্ট চোখে পড়ে, যেটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় রিটেল বলি বা আমাদের ওভারঅল সার্ভিস ইন্ডাস্ট্রিতে বলি, প্রোডাক্টের ক্ষেত্রে বলি, আমরা খুব বেশি ইউটিলাইজ করতে পারিনি বা কাজে লাগাতে পারিনি। আমরা কেন এই চর্চাগুলো, নতুনত্বের চর্চাগুলো করি না? আমরা তো এমনও দেখি যে $1 মিলিয়ন ক্যাম্পেইন করেছে একটা কোম্পানি, ওই এক ক্যাম্পেইন দিয়ে তার সেলসকে সে $কয়েক মিলিয়ন ছাড়িয়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ যারা বিজ্ঞাপন তৈরি করছেন বা বানাচ্ছেন, তারা কি তাদের ভাবনায় নতুনত্ব আনছেন, বা এই আইডিয়াগুলোকে আপনারা তাদেরকে দিতে পারছেন, নাকি এখানে খরচ একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে? এত নতুনত্ব ওয়ার্ল্ডে চলে আসছে, আমরা কেন ট্র্যাডিশনাল হয়ে আছি? আমি প্রথমে বলছিলাম যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়নি। যে ফাইন্যান্সটা দরকার এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস ডেভেলপমেন্টের জন্য, যে ফাইন্যান্সটা দরকার সেটা মার্কেটে নাই। এখন একটা ছেলে, নতুন ছেলে বা নতুন একটা মেয়ে, আমরা যখন 1,80,000 টাকায় বিজ্ঞাপন বানাইছি, এখন যদি 1,80,00,000 টাকা বলেও, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু ও কিন্তু সেটা খরচই করবে। আমিও যখন 1,80,000 টাকায় যখন করে যেই পার্সেন্টেজ প্রফিট করতাম, ও হয়তো এর চাইতে একটু বেশি করবে, কিন্তু খরচ করবে। কিন্তু সেটা তো বুঝতে হবে যারা নাকি ফাইন্যান্স দিবে তাদেরকে। সেটা তো ক্রাইসিস আমার। ক্লায়েন্টরা এখন কি কম খরচে বেশি করতে চায় না, ওভারঅল ইনভেস্টমেন্ট কমে গেছে বলছেন? ইনভেস্টমেন্ট করবে। তাহলে আমরা এখন বিজ্ঞাপনের বাজার বা এই বিপণনের বাজার নিয়ে সামনে কি ভাববো? না, আমাদের কি হতাশ হয়ে যেতে হবে? না, হতাশ হবো না।
হতাশ হবো না, এর মাঝখান থেকে তো বাঁচতে হবে, এর মাঝখান থেকে তৈরি করে নিতে হবে নিজেকে। এখন আমি যদি শুধু যুক্তি দিই যে বিদেশে এটা পাওয়া যায়, এটা হয়েছে, এটা অ্যাডভার্টাইজিং এটা চলে গেছে, কিন্তু আমি কি বিদেশি আদার্স আর ওগুলো কি ভাবি আর কি কি ডেভেলপ হয়েছে ওদের তো সব কিছু একটা তালে যায়। জি। আমাদের তো সেই গ্রোথটা নেই, গ্রোথটার জন্য সময় লাগবে। দেশ দেশ তো আজকে ঠিক থাকে, কালকে বেঠিক হয়ে যায়। এই পলিটিক্যাল ক্রাইসিস যদি এস্টাবলিশ হতো আমাদের, তাহলে এই প্রশ্নই আসতো না আমাদের, আমরা বসে এখন অন্য কথা বলতাম। যদি তাই হয়ে আমার থাকে- জন্য, আমার হিসাব যদি বলেন, এখন পলিটিক্যাল লোকেরা আমাকে গালি দিতে পারে, সমস্ত কিছুর জন্য দায়ী আমাদের পলিটিক্স। ডেভেলপমেন্ট হওয়ার কথা পলিটিক্স দিয়া, কিন্তু ডেভেলপমেন্ট ওই ফ্লোটাই নষ্ট হয়ে যায় পলিটিক্সের নিজেদের কোলাহলে। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে সৃষ্টিশীলতার চর্চার কথাও ইয়াংরা জিজ্ঞেস করে যে ধরুন আমি দেখতে পাচ্ছি যে মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি বা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আসলে শুধুমাত্র যে মার্কেটিং পড়ে আসছে সেই যে শুধু, বা সেলস পড়ে আসছে সেই যে শুধু কাজ করছে তা না, সব ধরনের জনরার এবং ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা এইখানে কাজ করছে। পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনাকে আমি প্রশ্ন করতে, তারা তাহলে এখন কোন স্কিল ডেভেলপ করে নিজেরা সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ হবে? কারণ এটা একটা অ্যালার্মিং পজিশনে চলে যাচ্ছে যে সবাই এখন এআইকে জিজ্ঞেস করে, নিজেদের সৃষ্টিশীলতার চর্চাটা কমে যাচ্ছে। তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? এআই কি জিজ্ঞেস সারা পৃথিবী করে না? করে তো। তাদের সৃষ্টিশীল কমে যাচ্ছে? কমে যাচ্ছে না, যায়নি তো। আমার কাছে মনে হয় কমে যাচ্ছে, হিউম্যান নলেজের ইনক্লুশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, সেটা কমে যাচ্ছে। সেটা তো আমি বললাম যে মানুষের যে কোয়ালিটি, সেটা কোনো মানে এই কি বলবো, কোনো ইলেকট্রনিক কোনো ইয়েতে দিতে পারবে না। জি। সেটা তো যদি আমরা না পারি, সেটা তো আমাদের অক্ষমতা যে আমরা মানুষ হয়ে পারছি না। সেটাকে আমি নিব? এখন নিব না। আমি বলবো আমি পারবো। ওই এআইকে ভয় পেয়ে আমি বলবো যে চলে যাচ্ছে সব এআইয়ের হাতে, আমার কি কাজ আছে? আমি এআইয়ের ভিতরে ঢুকি না, আমি এআইকে ডমিনেট করি। আমি এআইকে কিন্তু তৈরি করা হয়েছে ওকে কাজ করানোর জন্য। ওকে, আমরা একটা লেবারকে কাজ করাই যেভাবে, সেভাবে ওকেই কাজ করাতে হবে। তো সেটা যদি আমি না পারি, সেটা তো আমার অক্ষমতা। ওকে, এই জন্য এআইকে বুঝতে হবে আগে। এআই আমার শত্রু না, এ আমার সাপোর্ট দিচ্ছে, ও ভালো লোক, কিন্তু ওকে কিভাবে আমি কাজে লাগাবো সেই অর্জনটা আমার করতে হবে। ওকে, ফেয়ার এনাফ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই। এক দশক পরে বাংলাদেশের এই অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির বিজনেসকে বলি বা এই ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? অনেক ভালো জায়গায় যাবে, যদি আমাদের মানে সিচুয়েশন ঠিক থাকে। কিন্তু এই যে টানাপোড়েনে থাকলে কোনোদিন ভালো হবে না। স্বীকৃতিটা দরকার। ওকে।